তোমাদের সবার আমার এই সাবজেক্টের কথা মনে আছে? এক মিনিট। সরি, একটা ফোন আসছিল। আমাদের সাবজেক্ট হলো ইনফরমেশন সিস্টেম অ্যানালাইসিস এন্ড ডিজাইন। আমরা তোমাদেরকে ধাপে ধাপে বিভিন্ন ডেফিনেশন, বিশেষ করে ইনফরমেশন কি, সিস্টেম কি, বিভিন্ন টাইপের সিস্টেম, এলিমেন্ট, ক্যারেক্টার অফ সিস্টেম, ইনফরমেশন সিস্টেম কাকে বলে, ইনফরমেশন টেকনোলজি কাকে বলে, কমিউনিকেশন টেকনোলজি কাকে বলে, সিস্টেম মেথোডোলজি, সিস্টেম ডেভেলপমেন্ট লাইফ সাইকেল ইত্যাদি বিভিন্ন বিষয় নিয়ে তোমাদের সাথে আমরা ইতিপূর্বে আলোচনা করছি। এবং আমাদের একটা ইম্পর্টেন্ট লেকচার আছে, সেটা হলো ইনফরমেশন সিস্টেম ব্লক। ইনফরমেশন সিস্টেম বিল্ডিং ব্লকে ফোনটা বিসি স্যারের ফোন আসছে, ফোনটা একটু রিসিভ করে নিই।
ওকে, তাহলে আমাদের যে পয়েন্ট আমি বলেছিলাম যে বিভিন্ন টার্মস, ইম্পর্টেন্ট টার্মস আমি তোমাদের সাথে আলাপ করেছিলাম, এবং আমাদের সবসময় বলেছিলাম প্রত্যেকটা লেকচারে আমাদের ইনফরমেশন সিস্টেম বিল্ডিং ব্লক ছিল। সেই বিল্ডিং ব্লকে তোমরা ওইখানে এট এ গ্লান্স আমরা মোটামুটি সবগুলা কথাবার্তা আর কি আমরা ওইখানে বলি একসাথে। তো এখন আমি আজকে গত ক্লাসে তোমাদেরকে সিস্টেম ডেভেলপমেন্ট লাইফ সাইকেল সম্পর্কে মোটামুটি একটা ভালো ডিসকাশন করেছিলাম, যেখানে আমরা দেখিয়েছিলাম যে যে কোনো সিস্টেম তৈরি করতে গেলে তোমাকে 6 ফেজ লাগে। আশা করছি যে তোমাদের 2-4টা ফেজ মনে আছে। তো সব ফেজ ভুলে গেল, অ্যাটলিস্ট সিস্টেম অ্যানালিসিস, সিস্টেম ডিজাইন এবং সিস্টেম ডেভেলপমেন্ট, 3টা ফেজ চেষ্টা করো মনে রাখো। 3টা ফেজ: সিস্টেম অ্যানালিসিস, সিস্টেম ডিজাইন এন্ড সিস্টেম ডেভেলপমেন্ট। সো এই ফেজগুলি আমাদের খুব ভালোভাবে ভবিষ্যতে কাজ করতে হবে, এবং অ্যানালাইসিস ফেজটা সবচেয়ে ইম্পর্টেন্ট, সবচেয়ে কঠিন, সবচেয়ে এক্সপেন্সিভ। তো তোমরা এটাকে গুরুত্ব দিবা, নিজেরা সেলফ স্টাডি করবা। প্রয়োজন হলে আমি তোমাদেরকে সিস্টেম অ্যানালাইসিসের বিভিন্ন কনসেপ্টের উপর একটা অ্যাসেসমেন্ট দিতে পারি। তো আমি আজকে যদি প্রোগ্রামটা নাও শো করতে পারি, নেক্সট ক্লাস হয়তো বলবো আচ্ছা তোমরা এই বিভিন্ন সিস্টেমকে অ্যানালাইসিস করো। তো ইটস এ বিগ টাস্ক এবং লং অ্যাক্টিভিটিস। এখন ওই যে সিস্টেম ডেভেলপমেন্ট লাইফ সাইকেল আমরা গত ক্লাসে আমরা আলাপ করেছিলাম, সেটা ছিল আমাদের একটা বইয়ের লিটারেচার থেকে নিছি। এখন আমি প্রত্যেকটা ফেজকে নিয়ে আবার একটু ভিতরে ভেঙে ভেঙে বিভিন্ন থিওরি তোমাদেরকে দেখাবো। সো থিওরি যখন দেখাবো তোমরা চেষ্টা করবা থিওরিগুলি বুঝার, না বুঝতে ভয়ের কিছু নাই, এগুলো এক সময় বুঝবা। এবং এই ধরনের থিওরি না বুঝে পার পাবা না জীবনে। যদি তোমাদের কাজ করতে হয় এজ এ সিস্টেম অ্যানালিস্ট হিসাবে, অবশ্যই তোমাকে এই থিওরিগুলা টু ডট টুমরো তোমাদের নলেজ হয়ে যাবে। কেউ একটু আগে হয়, কেউ পরে হয়। অনেক স্টুডেন্ট আমি দেখেছি তোমার কিছুই বোঝে না, কিন্তু পরে বাস্তবে যখন কাজ করতে যায় তখন অনেক ভালো বুঝে তখন তারা আমার ফিডব্যাক দেয় যে না স্যার থ্যাংক ইউ, আমরা এই ব্যাপারগুলি এখন বুঝছি যে এগুলো খুব ইম্পর্টেন্ট। সেই জন্য আমি স্টুডেন্টদেরকে কখনো রাশ করি না বা হার্ড করি না অথবা প্রেশার দেই না যে ইউ হ্যাভ টু ক্লারিফাই। আমার যেটা দরকার সেটা হলো মিনিমাম বেসিক কিছু ডেফিনেশন আছে, সেগুলি যাতে তোমরা সবসময় জানো। ওইখানে তোমাদের যদি কোনো কোশ্চেন থাকে আমাকে তোমরা জিজ্ঞাসা করবা। সো এনিওয়ে, আমি যেটা বলেছি যে আজকে আমরা সিস্টেম অ্যানালাইসিস সম্পর্কে আরো ডিটেইলস কিছু কথাবার্তা আমরা বোঝার চেষ্টা করব। স্যার সাউন্ড একটু কম স্যার। হ্যাঁ, সো এখন এখানে সিস্টেম অ্যানালাইসিস ফেজে তোমরা দেখো 4টা ফেজে আমাদেরকে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে প্রিলিমিনারি ইনভেস্টিগেশন ফেজ, তারপরে প্রবলেম অ্যানালাইসিস ফেজ, রিকোয়ারমেন্ট অ্যানালাইসিস ফেজ এবং ডিসিশন অ্যানালাইসিস ফেজ। সো সিস্টেম অ্যানালাইসিসকে আবার 4 ভাগে ভাগ করছে: প্রিলিমিনারি ইনভেস্টিগেশন, প্রবলেম অ্যানালাইসিস, রিকোয়ারমেন্ট অ্যানালাইসিস, ডিসিশন অ্যানালাইসিস। গত ক্লাসে আমরা একটা গ্লাস সবগুলি সম্পর্কে বলেছি। আজকে প্রত্যেকটাকে আবার ভেঙে ভেঙে আমরা বোঝার চেষ্টা করব। সো হোয়াট ইজ প্রিলিমিনারি ইনভেস্টিগেশন? সো প্রিলিমিনারি ইনভেস্টিগেশন কোথায় আছে? সো এইটা তো আমাদের ইনফরমেশন সিস্টেম বিল্ডিং ব্লকে এই 5টা হলো ডেভেলপমেন্ট পার্ট। ডেভেলপমেন্ট পার্টে আমাদের কি কি অ্যাক্টিভিটিজ আছে? তো সেখানে আমরা দেখলাম আগে দেখলাম সিস্টেম অ্যানালাইসিস করতে হয়। এই যে দেখো আমি এখান থেকে বলতেছি পুরো পার্টগুলি হচ্ছে অ্যানালাইসিস পার্ট, তারপরে ডিজাইন, তারপরে কনস্ট্রাকশন অথবা ডেভেলপমেন্ট। সো এই 3টা পয়েন্ট অ্যাটলিস্ট তোমাদের মনে রাখতে হবে। সো এখন সিস্টেম অ্যানালাইসিসকে আবার 4টা ভাগে ভাগ করছে: প্রিলিমিনারি ইনভেস্টিগেশন, যেটা নীল কালারে হাইলাইট করে দেওয়া আছে, তারপরে প্রবলেম অ্যানালাইসিস, রিকোয়ারমেন্ট অ্যানালাইসিস এবং ডিসিশন অ্যানালাইসিস। সো এখন আমরা আলাপ করব প্রিলিমিনারি ইনভেস্টিগেশনকে। আবার দেখো তোমার 1, 2, 3, 4, 5টা ভাগে ভাগ করছে। তাহলে কি যে কোনো সিস্টেম ডেভেলপ করতে গেলে তার সিস্টেম ডেভেলপমেন্ট লাইফ সাইকেল আছে। লাইফ সাইকেলের প্রথম ফেজটা তোমরা বলবা সিস্টেম অ্যানালাইসিস। সিস্টেম অ্যানালাইসিসকে আবার 4টা ভাগে ভাগ করছে। তার প্রথম যে পার্টটা সেটা হলো প্রিলিমিনারি ইনভেস্টিগেশন।
সে প্রিলিমিনারি ইনভেস্টিগেশনকে আবার তোমার 5টা ভাগে ভাগ করছে। সো এখানে কি কি করে প্রিলিমিনারি ইনভেস্টিগেশনে? প্রথম করে লিস্ট প্রবলেমস, অপরচুনিটিস এন্ড ডাইরেক্টিভস। তোমরা কোন একটা সফটওয়্যার তৈরি করবা বা কোনো একটা কোম্পানির জন্য একটা সফটওয়্যার তৈরি করবা, তখন অ্যানালাইসিস করতে যে প্রথমেই তোমরা প্রিলিমিনারি ইনভেস্টিগেশন করবা। প্রিলিমিনারি ইনভেস্টিগেশন করতে যে প্রথম ওই কোম্পানিতে যে লিস্ট করবা কি কি প্রবলেম তার এখানে আছে, তখন তারা বলবে এই প্রবলেম নানান প্রবলেম বলবে। সেই প্রবলেমগুলির থেকে সলিউশন করার কি কি অপরচুনিটিজ আছে সেগুলি তোমরা বের করবা। তারপর ডাইরেক্টিভ হইলো যে ওরা আসলে কিভাবে সলিউশন চায়, কি কি ওদের আউটপুট চায়, এগুলা নিয়ে তোমাদের অনেকগুলি ডকুমেন্ট তৈরি করতে হবে, বুঝছো? এই ডকুমেন্ট তৈরি করবে, ডকুমেন্টগুলি তোমরা কোথায় একটা সার্ভারে তোমরা বা তোমাদের কম্পিউটার স্টোর করবা। সো এই ডকুমেন্টগুলি যখন হয়ে গেল, তখন তোমরা এই প্রিলিমিনারি প্রবলেম একটা স্টেটমেন্ট হিসাবে তুমি এটাকে আবার নেগোসিয়েশন প্রিলিমিনারি স্কোপ। সো এই নেগোসিয়েশনের জন্য আবার একটা মিটিং করবা। কিভাবে নেগোসিয়েশন করবা? হায়ার অথরিটির সাথে। হায়ার অথরিটির সাথে বসে এইভাবে নেগোসিয়েশন করবা যে আপনার এই সিস্টেমটা এই প্রবলেম আছে, এই প্রবলেমগুলি সলভ করতে গেলে হয়তো মনে করো হোস্টিং যে প্ল্যাটফর্ম থাকবে সেগুলা নিয়ে আলোচনা করতে পারো। তারপরে বিভিন্ন রকমের লাইসেন্স, বিভিন্ন রকমের স্টোরেজ ব্যাপার, বিভিন্ন রকমের ইন্টিগ্রেশনের ব্যাপার, বিভিন্ন রকমের ডকুমেন্টের ব্যাপার, এগুলি নিয়ে তোমরা নেগোসিয়েশন করবা। তো এখানে একটা মিটিং হবে, এখানে 2-3 দিনের একটা মিটিং হয়। এই যে দেখো মিটিং এর ছবি দেখছো, এই মিটিং এর ছবি। তারপরে মিটিং করলাম, মিটিং করে তারপরে তোমরা আবার নিজের অফিসে এসে পারবা। নিজের অফিসে এসে অ্যাসেস প্রজেক্ট অর্থ, তোমরা যে প্রজেক্টটা নিয়ে কাজ করবা সেটাতে আসলে তোমাদের লাভবান হবে কিনা, নাকি এইসব কাজ টাজ করে টোলে দেখা গেল যে এই প্রজেক্টটা কোনো লাভবান হবে না। তো এই জন্য এই অ্যাসেসমেন্ট করতে হবে প্রজেক্ট অর্থ, যে কত টাকা, তারা কি বলতে চাচ্ছে, কিভাবে কাজ করবে। তো এখানে একটা মিটিং হবে। সেই মিটিং করার পরে আবার তোমরা কয়েকদিন পরে আবার একটা মিটিং বসবা, প্ল্যান দ্য প্রজেক্ট, প্রজেক্টে প্ল্যান করবা। প্ল্যানিং কি? প্ল্যানিং এর উপরে তোমাদেরকে আবার লেকচার দেওয়া হবে। প্ল্যান হচ্ছে রোড ম্যাপ টু দ্য ডেভেলপমেন্ট অফ এ প্রজেক্ট। সেখানে অনেকগুলি থিওরি আছে। সো প্ল্যানিং করলা, প্ল্যানিং শেষ করার পরে তারপরে তোমার প্রেজেন্ট দ্য প্রজেক্ট এন্ড প্ল্যান, এগুলাকে একটা প্রেজেন্টেশন করবা। এই যে এখানে প্রেজেন্টেশন করলে এই টোটাল এই অ্যাক্টিভিটিস গুলি যখন শেষ হবে, তখন যায়া তুমি বলবা যে সিস্টেম অ্যানালাইসিসের একটা পার্ট, প্রিলিমিনারি ইনভেস্টিগেশন ফেজ তোমরা শেষ করছো। এইগুলো মোটামুটি ছবি দেখে, ছবি দেখে কখনো ভয় পাবা না। এই ছবি আমি পরীক্ষায় দিব না, বলবো না যে তোমরা প্রিলিমিনারি ইনভেস্টিগেশনের ছবিটা আঁকো। আর ছবি আঁকা কোনো ব্যাপার না, একদম সহজ। শুধু এই টার্মগুলি তোমরা যদি একবার করে পড়ো, বুঝতে পারছো? তোমাদের মেইন পড়তে হবে, ট্র্যাকিং করবা, ম্যাপিং করবা, ব্রেনে চিন্তা করবা যে স্যার বলছে সিস্টেম অ্যানালাইসিস, যে কোনো সিস্টেম ডেভেলপমেন্ট লাইফ সাইকেল, তারপর আছে সিস্টেম অ্যানালাইসিস, সিস্টেম অ্যানালাইসিসের মধ্যে প্রিলিমিনারি ইনভেস্টিগেশন, প্রিলিমিনারি ইনভেস্টিগেশন থেকে তখন তোমরা আবার এই যে এই পয়েন্টগুলি তোমরা মনে রাখার চেষ্টা করবে। এগুলি বাই ডিফল্ট শিখে যায় ছাত্ররা। অনেক সময় তোমাকে একটা কোম্পানিতে যখন জব করবা দেখবা এই কাজগুলি করতেছে। তোমরা সফটওয়্যার কোম্পানিতে চাকরি করো, হ্যাঁ, তাহলে তোমাদের অভিজ্ঞতা আমি নিতে পারতাম যদি আমি ফেস টু ফেস তোমাদের ক্লাসটা নিতাম। তো এখন তার আমি ওপেন করতে পারতেছি না, কারণ ওটা আমাদের জুমে ডিস্টার্ব করবে। আল্লাহ করে যতটুকু পারি তোমাদেরকে বোঝানোর চেষ্টা করি। সো এগুলো হলো আমাদের স্টেপ, আমরা কাজ করব। সো এগুলো নিয়ে তোমার এই বিভিন্ন রকমের আর ডকুমেন্ট আছে। সো এই জিনিসটা জি স্যার, ওই যে পিছনে যান, পিছনের স্লাইডটা, এই যে অন 4 এ যে ইয়াটা আছে প্ল্যান দা, যে অন 4 এ, অন 3 পর্যন্ত বুঝছি, অন 4 আর অন 5 টা যদি আরেকবার বলতেন। তো 1-3 পরে এটা একটা অ্যাক্টিভিটিস, প্ল্যান দা প্রজেক্ট। তুমি একটা বিশাল বড় সফটওয়্যার বানাইলা, সেই সফটওয়্যারে যখন তুমি মোটামুটি বুঝলা যে আমার সফটওয়্যারটা লাভ আছে, তখন তুমি এইটা প্ল্যান করতে হবে, প্রজেক্ট শিডিউল তৈরি করতে হবে, প্রজেক্টে যে রিসোর্স আছে সেই
রিসোর্স কিভাবে অ্যালোকেট করবে সেটা করতে হবে, প্রজেক্টটা কত দিনে শেষ করতে হবে, কে কে ইনভলভ থাকবে, কোথায় অফিস হবে, এই যে নানানবিধ কিছু কিছু প্ল্যানিং করতে হয়, সেই প্ল্যান হলো প্ল্যান দ্য প্রজেক্ট, বুঝতে পারছো? তারপর হলো এই যে প্ল্যানটা করলা, এটা জাস্ট প্রেজেন্টেশন করলাম, 2-3টা মিটিং লাগে প্রেজেন্ট করে করে এগুলাকে অ্যাকুরেট করা, তারপরে সব কিছু মিলে একটা বিশাল বড় একটা ডকুমেন্ট হবে, তাও একটা বিশাল বইয়ের মতন, এরকম মোটা বই হয়ে যাবে শুধু প্রিলিমিনারি ইনভেস্টিগেশন। এবং এখানে বেশ সময় লাগে, অনেক টাকা লাগে, এক একটা মিটিং করা অনেক টাকা। অন 4 এ আমরা প্ল্যান করতেছি, অল ওভারঅল প্ল্যানটা করতেছি, আর অন 5 এ প্রেজেন্টেশন দিচ্ছি, কিন্তু এখানে প্রেজেন্টেশন এন্ড আবার প্ল্যান আছে। এখানে প্রেজেন্ট দা প্রজেক্ট এন্ড প্ল্যান, প্রজেক্টটা প্রেজেন্ট করবা যেটা করবা, এবং প্রজেক্ট এন্ড প্ল্যান, প্রজেক্ট সম্পর্কে, আবার প্ল্যান না, যে প্ল্যানটা আগে তুমি করছো, যে প্রজেক্টের উপর কাজ করতে চাচ্ছ, এই প্রজেক্ট এবং এই প্ল্যানিংটা তুমি প্রেজেন্ট করবা হায়ার অথরিটির কাছে, মনে করো চিফ এক্সিকিউটিভ বা মালিক, যারা আরো বিভিন্ন স্টেক হোল্ডার আছে না, তাদের সামনে প্রেজেন্ট করবা। বুঝতে পারছো? ক্লিয়ার। ওকে, গুড। সো আমাদের এগুলো হলো একটা ডকুমেন্ট, যেগুলো আমরা মনে করো ওই যে প্রবলেম বের করতে যাব যখন, তখন এইভাবে আমরা প্রবলেম তৈরি করব, ডকুমেন্ট তৈরি করব। বিভিন্ন রকমের তোমার ফরম্যাট আছে তোমার এই কাজগুলি করার জন্য। সো যেমন মনে করো একটা প্রবলেম স্টেটমেন্ট, তুমি এরকম করে একটা ফরম্যাট তৈরি করে, তুমি মনে করো এখানে একটা এক্সাম্পল নিছে, প্রজেক্টের নাম হচ্ছে মেম্বার সার্ভিস ইনফরমেশন সিস্টেম। সো এইখানে ধরো 1 2 3 4 5 6 7 8টা প্রবলেম তোমরা পেলা। সো 8টা প্রবলেম পেলে এই প্রবলেমগুলি আসলে বিভিন্ন কিছু ফ্যাক্টর আছে কিভাবে এই প্রবলেম, ঠিক আছে, আর্জেন্সি আছে, ভিজিবিলিটি আছে, অ্যানুয়াল বেনিফিটস আছে, তারপরে প্রায়োর এন্ড র‍্যাঙ্ক আছে, কোনটা আগে করবা কোনটা পরে করবা, এবং এগুলা সলিউশন কিভাবে হয়। সো এই যে একটা ফরম্যাট দেখতেছ তোমাকে প্রবলেম স্টেটমেন্টের জন্য, খুবই চমৎকার একটা ফরম্যাট। এই ফরম্যাটগুলি মনে করো তোমরা ওয়ার্ডে করতে পারবা, এক্সেলে করতে পারবা, এবং স্পেশাল অনেক রকমের টুলস আছে যে প্রবলেম স্টেটমেন্ট তৈরি করবা। এইগুলি হলো যারা সফটওয়্যার কোম্পানিতে চাকরি করবে, নতুন নতুন ঢুকে এদেরকে এই কাজ দিবে, যাও একটা প্রবলেম স্টেটমেন্ট তৈরি করো, যাও ওই কোম্পানিতে যায় তুমি এই প্রবলেমগুলি পাইলে এই যে মনে করো প্রথম প্রবলেমটা বলা হলো যে এটা তোমার as soon as possible, যত তাড়াতাড়ি পারো এটা আগে সলভ করতে হয়, এটার জন্য এতগুলি টাকা দিবে, বেনিফিট আসবে, বুঝছো? একটা সার্ভিস টাইপের, এবং ডেভেলপমেন্ট করবে। এই দুনিয়াতে অনেক রকমের ইনফরমেশন সার্ভিস সিস্টেম। আচ্ছা, মনে করো আমরা একটা সার্ভিস করে দিলাম, যে ইলেকট্রিসিটি বিল আদায়ের জন্য একটা সফটওয়্যার তৈরি করে দিলাম আমাদের মেয়রকে, বললাম যে আপনাকে এমন একটা সফটওয়্যার বানিয়ে দিব, হ্যাঁ, এই সফটওয়্যারটা আপনার ইলেকট্রিসিটির বিল আপনার মিস হবে না, এবং আপনি কন্ট্রোল করতে পারবেন, হ্যাঁ, আপনি যে কোনো সময় যে কোনো কন্ট্রোল করতে পারবেন। যে আপনার 5 দিন দেরি করবো তার কাছে অটোমেটিক মেসেজ যাবে, জরিমানা যাবে, আপনি যখন চান তখনই ইনফরমেশন পাইতে পারবেন আপনার কত টাকা আপনার রেভিনিউ আসছে। সো আমরা এই সার্ভিসটা আপনাদেরকে দিয়ে দিব, এবং আমরা সার্ভিসটা দিয়ে দিব, আমরা হয়তো প্রতি অ্যাক্টিভিটির জন্য সামান্য কিছু টাকা দিব, নিয়ে আমরা হিসাব করে দেখলাম যে এটা আমাদের প্রচুর লাভবান হবে, আমরা এটাকে তখন হাই প্রায়োরিটি দিব, বুঝতে পারছো? নতুন করে ডেভেলপমেন্ট করবে, এরকম নানান প্রবলেম আসবে। মনে করো প্রবলেমের উপর ভিত্তি করে আমরা এই ফিল্ডগুলি ফিল আপ করবো, বুঝতে পারছো? এখন তোমরা ইচ্ছা করলে মনে করো নিজেরা ব্যক্তিগতভাবে কোনো ইন্ডাস্ট্রিতে চলে গেলাম, ঠিক এই ফরম্যাটই তোমরা প্রত্যেককে যদি বলি যে তোমরা 15টা করে প্রবলেম বের করো, 15টা করে প্রবলেম বের করে এই 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 ফিল্ডগুলি ফিল আপ করে নিয়ে আসো, পারবা, অবশ্যই পারবা, যদি তোমাদেরকে আমরা সময় দেই অথবা তোমাদেরকে কোনো লাভ দেই, ঠিক না? তোমাদের যদি কাজে লাগে পারবা, বাট মানে ওভারঅল জিনিসটা তো বুঝতে আশা করি তোমাদের কষ্ট হয় না। একজন রেসপন্স করো, বুঝতে কি কষ্ট হয়েছে? প্রবলেম জি না স্যার, ঠিক আছে।
বুঝতে পারছো? জাস্ট এটা মানে 1 সেকেন্ডে বোঝা যায়, মানে বাস্তবে এইভাবে কাজ করে। তোমরা তো অনেক প্রোগ্রাম লেখছো, ঠিক না? অনেক কাজ করছো, কিন্তু এই ধরনের কাজগুলি খুব ইন্টারেস্টিং। এছাড়া তো তুমি মনে করো একটা সিস্টেমকে জেনুইন ভাবে ডেভেলপ করতে পারবা না। তো দিস ইজ এ ভেরি নাইস ফরম্যাট টু এস্টাবলিশ এ প্রবলেম স্টেটমেন্ট। সো নেক্সট আমরা প্রবলেমটাকে, এটা গেল প্রিলিমিনারি ইনভেস্টিগেশন, ঠিক আছে? তারপর আমি খুব শর্ট করে তোমাদেরকে, অনেক মেটেরিয়ালস আছে, মেটেরিয়ালসের অভাব নাই। এক প্রবলেম স্টেটমেন্টের উপরে তুমি 3 মাস পড়াশোনা করছো, নানান রকমের টেকনিক আছে, স্মার্টনেস আছে, এখন তো নানান রকমের টুলসই আছে। হ্যাঁ, মনে করো ডাইনামিক আছে, তারপর তোমার ভিডিও আছে, ভিডিও প্রবলেম স্টেটমেন্ট আছে, তারপর তোমার একটা সিমুলেশন তৈরি করতে পারো প্রবলেম স্টেটমেন্টের উপরে। সো এখানে একটা তোমার একটা ডকুমেন্ট আকারে দেখানো হয়েছে। এবার আসলে প্রবলেম অ্যানালাইসিস। প্রবলেম অ্যানালাইসিস আমরা কেন করব? Why we should analysis the problem? আমরা প্রবলেম অ্যানালাইসিস করব টু আইডেন্টিফাই দ্য এক্স্যাক্টলি ফ্যাক্ট অফ দ্য প্রবলেম। সো আমরা মনে করো একটা কোম্পানিতে গেলাম, ওইখানে 10টা প্রবলেম পাইলাম। প্রত্যেকটা প্রবলেমকে আবার অ্যানালাইসিস করতে হবে, প্রত্যেকটা প্রবলেমকে আবার অ্যানালাইসিস করতে হবে, কারণ ওই প্রবলেমের রুটে যেতে হবে। এটাকে বলে রুট কজ অ্যানালাইসিস। একেবারে রুট যদি না বুঝতে পারো তাহলে তো সলভ করতে পারবো না। অনেক রকমের প্রবলেম আছে, কিন্তু বাস্তবে তোমরা দেখবা সামাজিক ভাবে, পারিবারিক ভাবে আমাদের অনেক প্রবলেম আসে। যখন প্রবলেম আসে আমরা তখন কিন্তু প্রবলেমটাকে সলভ করতে হলে আগে এটা রুটে যেতে হবে, তা না হলে সলভ করতে পারবো না। বিভিন্ন পথ আছে সলভ করার, সেরকম বিভিন্ন ব্যাপার আছে এই প্রবলেম অ্যানালাইসিস ফেজ কনটেক্সটে। এখানেও যে দেখো তোমার আবার অনেকগুলি পয়েন্ট আছে। তাহলে প্রবলেম অ্যানালাইসিস করতে যে তোমরা কি করতে পারবা? স্টাডি দা প্রবলেম ডোমেইন। ডোমেইন বলতে কি বুঝো? ডোমেইন নলেজ কত ইম্পর্টেন্ট। মনে করো আমরা একটা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির উপরে একটা ইনফরমেশন সিস্টেম তৈরি করব। তাহলে লাইফ ইন্স্যুরেন্স কোম্পানিটা হইল ডোমেইন। সো এই ডোমেইনের একটা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির কি পরিমাণ নলেজ আছে আমরা কি জানি? এত নলেজ আছে, একজন লোক 20 বছর লাইফ ইন্স্যুরেন্স কোম্পানিতে চাকরি করেও এসে বলে যে অনেক কিছু এখনো জানি না। হাজার হাজার পলিসি আছে, হাজার হাজার নিয়ম কানুন আছে, বিভিন্ন কিছু আছে, যারা এক এক লোক এক একটার উপর এক্সপার্ট আছে। সো এই ধরনের বড় একটা ডোমেইনের উপরে আমাদেরকে স্টাডি করতে হবে, ভালো মতো স্টাডি করতে হবে। অনেক সময় কোম্পানিতে তোমরা জব করলে দেখবা কিছু কিছু লোক খুব ভালো সফটওয়্যার জানে, খুব ভালো টুল জানে, কিন্তু প্রবলেম ডোমেইন সম্পর্কে কোনো জ্ঞান নাই। তাহলে সে জীবনও ওই ইনফরমেশন সিস্টেমটা তৈরি করতে পারবে না। বিকজ ইফ ইউ কান্ট আন্ডারস্ট্যান্ড দ্য ডোমেইন, ইউ কান্ট অ্যানালাইসিস দ্য প্রবলেম। ইফ ইউ কান্ট অ্যানালাইসিস দ্য প্রবলেম, you can't complete the overall analysis of the system. If you can't analyze the system, your product will be not fruitful. এই হলো যে কথা। তাহলে তুমি দেখো প্রবলেম অ্যানালাইসিস করতে যে তোমাকে আবার স্টাডি অফ দা প্রবলেম ডোমেইন, তারপরে এইটার পরে কি করবে? অ্যানালাইজ প্রবলেমস এন্ড অপরচুনিটিস, আবার অ্যানালাইসিস করবা। তোমরা কিন্তু এই কথাটা একটু আগেও শুনে আসছো প্রিলিমিনারি ইনভেস্টিগেশনে। আবার দেখো এই কথাগুলি আসতেছে। তারপরে অ্যানালাইজ বিজনেস প্রসেস, কি কি ধরনের বিজনেস আছে, কি কি ধরনের ফাংশন আছে, সেগুলি অ্যানালাইসিস করতে হবে। তারপরে এস্টাবলিশ সিস্টেম ইমপ্রুভমেন্ট অবজেক্টিভস, কিছু কিছু পয়েন্ট আছে যেখানে আমাদের ইমপ্রুভমেন্ট করা যায়, টোটাল নতুন না করে সামান্য কিছু চেঞ্জ করে বা কোনো একটা সাজেশন দিয়ে সিস্টেমটাকে ইমপ্রুভ করা যায়। সেই পয়েন্টগুলিও তোমাকে চিন্তা ভাবনা করতে হবে প্রবলেম অ্যানালাইসিস করতে যায়। তুমি প্রবলেম অ্যানালাইসিস করতে যায় যদি ইমপ্রুভমেন্ট অপশনটা না রাখো তাহলে তোমার লস হবে। যে চালাক সে বুদ্ধি করে ইমপ্রুভমেন্ট অপশনটা ঢুকে দিয়ে খরচটা কমায় ফেলবে। এই জন্য এই ইমপ্রুভমেন্ট তোমার অবজেক্টিভ গুলা বা ইমপ্রুভমেন্টের ব্যাপারে চিন্তা ভাবনা করতে হয়। তো যে কোনো একটা প্রবলেম ধরো, দেখবা যে একেবারে ধরো আমার একটা
পাঞ্জাবি কিনতে হবে, দিস ইজ প্রবলেম। সো প্রবলেম করতে যে আমি এগুলি স্টাডি করে দেখলাম যে অ্যানালাইসিস করে দেখলাম যে এই পাঞ্জাবিটার যে দাম, এই দামে আমার এইবার কিনা সম্ভব না, এত টাকা আমার নাই, কি করতে পারি? বাট প্রবলেম, আমার পাঞ্জাবি গায়ে দিতেই হবে, চলে যেতে হবে। তাহলে আমি কি করতে পারি? পাঞ্জাবিটাকে দেখি ইমপ্রুভ করা দেখেন, আমার 2-3টা বোতাম ছিঁড়ে গেছে, তো একটা বোতাম লাগাইলাম, ঠিক আছে, হয়তো একটু দাগ পড়ছে, দাগটা একটু লন্ড্রিতে ওয়াশ করে দিলাম, দিয়ে একটু ইস্তারি করলাম, করলে এটা ইমপ্রুভ হলো না? সো আমার পারপাস মিট করলো, হয়ে গেল। তো এইভাবে মনে করো একটা মানে নর্মাল এক্সাম্পল দিলাম, বাট বাস্তবে যে কোনো প্রবলেম তুমি যদি স্টাডি করো, ইউ হ্যাভ টু লুক অ্যাবাউট দ্য ইমপ্রুভমেন্ট অপরচুনিটি অ্যান্ড ইমপ্রুভমেন্ট অবজেক্টিভ, এবং কোন কোন সেক্টরে ইমপ্রুভমেন্ট করা যায় সেটা আমি এই লেকচারে অথবা পরবর্তী লেকচারে তোমার এই পয়েন্টটা তোমরা পেয়ে যাবা। তারপর একটা পয়েন্ট আছে আপডেট দ্য প্রজেক্ট প্ল্যান। সো আবার দেখো আমরা একটা প্রজেক্ট প্ল্যান করছি, যখন প্রিলিমিনারি ইনভেস্টিগেশন করছি, সেখানে আমরা একটা প্ল্যান করছি, করে আমরা যখন প্রবলেমে অ্যানালাইসিসে নেমে গেলাম, তখন দেখা গেল যে না, আমার প্ল্যানিং আমার অন্যদিকে করতে হবে, অন্য প্ল্যান করতে হতে পারে, তখন এই স্কোপটা থাকে আপডেট করতে হবে। তারপরে পুরো জিনিসটাকে আবার তোমার প্রেজেন্ট করতে হবে, আবার বসতে হবে। সো এইগুলো হলো তোমার অ্যাক্টিভিটিস, বিভিন্ন কাজ করে আমরা যখন প্রবলেমটা বুঝে গেলাম, প্রিলিমিনারি ইনভেস্টিগেশন করে তার রিপোর্ট পেলাম, তারপর আবার প্রবলেম অ্যানালাইসিস করে তারও কিছু রিপোর্ট পেলাম, সব ডকুমেন্টগুলি থাকে আবার তোমার কম্পিউটারের সার্ভারে। সো এখানে আরো কিছু থিওরি আছে, কজ এন্ড এফেক্ট অ্যানালাইসিস। সো এটা হলো অ্যাকচুয়ালি তুমি খুব ডিপলি বেসিক যে প্রবলেমগুলি আছে সেগুলির ভিতরে তুমি ঢুকে যে তোমাদের একদম রুট কজটা বের করতে হবে, যেটা আমি বলছিলাম যে আমরা প্রবলেম অ্যানালাইসিস করলে এক্স্যাক্টলি ফ্যাক্ট অফ দ্য প্রবলেম আমরা আইডেন্টিফাই করবো। এটা কি বলে কজ এন্ড এফেক্ট অ্যানালাইসিস অথবা রুট কজ অ্যানালাইসিস এইভাবে বলে। সো সিস্টেমটাকে যদি ইমপ্রুভ করতে চাও তাহলে এখানে তোমার কি কি অবজেক্টিভ আছে সেই কথাগুলি বলা হয়েছে। So an objective is a measure of success. It is something that you expect to achieve if given sufficient resource. So মনে করো তুমি reduce the number of uncollectible customer account by 50% within the next year. তারপরে increase by 25% the number of loan applications that can be processed during an 8-hour shift. Decrease by 50% the time required to reschedule a production lot when a workstation malfunction. কথার কথা আমার একটা ইন্স্যুরেন্স কোম্পানিতে ডিস্টার্ব করতেছে, কাজ ভালো করতেছে না, আউটপুট ভালো আসতেছে না, ঝামেলা করতেছে। কাস্টমাররা যখন ইউজাররা যখন এখানে লগ ইন করে লোড হয়ে যাচ্ছে, প্রোগ্রাম হ্যাঙ্গিং হয়ে যাচ্ছে, তখন তোমাকে এই জিনিস চিন্তা ভাবনা করে ইমপ্রুভ করতে হবে তাড়াতাড়ি, নাকি একটা নতুন সিস্টেম তৈরি করে দিবা, বলে এটা নষ্ট হয়ে গেছে শেষ, এগুলো চিন্তা করতে। যেমন গত পরশুদিন আমাদের ভাইস চ্যান্সেলর স্যার অস্ট্রেলিয়া যাবে, তার কোভিড-19 তোমার রিপোর্ট SMS এ দিয়ে দিছে, বাট তার রিপোর্টটা প্রিন্ট আউট করতে পারতেছে না, কারণ হলো ওদের সার্ভারটা হ্যাং হয়ে গেছে। সার্ভার যখন হ্যাং হয়ে গেছে আর স্যারের টিকিট মানে ওই রিসিপ্ট ছাড়া সে যেতে পারবে না। তোমরা তো জানো যে এখন কোভিড নেগেটিভ না হলে বিদেশ যেতে পারে না। মহা চিন্তা করে গেল, পরে স্যার সেই সার্ভারে যে কোম্পানির মাধ্যমে কাজ করে তাদের ডাইরেক্টরের কাছে ফোন করলো, আর্মি অফিসার। ডাইরেক্টর তার এক্সপার্ট নিল, নিয়ে এগুলাকে ইমপ্রুভমেন্ট করে দিল। বোঝা যাচ্ছে কিছু এদিক সেদিক করে লোড কমে হয়তো কিছু বেড করছে। সো এরকম বিভিন্ন রকমের প্রবলেম পড়লে তখন এগুলাকে সলভ করতে হয়। সো এটা একটা ইমপ্রুভমেন্ট। তোমরা মাথায় রাখবা সবসময় যে জিনিস যখন ডেভেলপ করতে যাবা কম্পিউটার জগতের, অলওয়েজ মানে চেষ্টা করবা যে দেয়ার ইজ এ অপরচুনিটি টু মেক ইমপ্রুভ দিস সিস্টেম। তাহলে চললো, তখন হয়তো ভালো চললে তোমার মনে করো আর নতুন করে ডেভেলপ করতে হবে না। আর যদি না চলে তখন তো পুরোটাই ডেভেলপ করতে হবে, যদি রানিং সিস্টেম থাকে। ইভেন রানিং সিস্টেমের ম্যানুয়ালও অনেক সাজেশন দেওয়া যায়,
এনিওয়ে লাস্টের একটা পয়েন্ট আমরা দেখতে পাচ্ছি, সেটা হলো a constraint is a something that will limit your flexibility in defining a solution to your objective. Essentially, constraint cannot be changed. তোমরা এই টার্মটা লিখে রাখো সবার খাতায়, কনস্ট্রেন্ট। কনস্ট্রেন্ট এটা একেবারে খুবই ইম্পর্টেন্ট একটা টার্ম। যদি তুমি যে কোনো জায়গায় সিস্টেম ডেভেলপ করতে বলে এই টার্মটা ইউজ করা হবে। কনস্ট্রেন্টের কথার অর্থ হলো কিছু নিয়ম কানুন, রুলস। কনস্ট্রেন্টের সিনোনিম হলো রুলস। তুমি যেই প্রবলেমের বা যে কোম্পানির সফটওয়্যার তৈরি করবা, তাদের নিজস্ব কিছু কনস্ট্রেন্ট থাকবে, কথাবার্তা থাকবে, নিয়ম কানুন থাকবে। সেই নিয়ম কানুনগুলিকে তোমাকে মাথা রাখতে হবে। এই নিয়ম কানুনগুলি অনেক সময় তোমাকে বাধ্য করবে সম্পূর্ণ নতুন ভাবে সিস্টেম ডেভেলপ করে। সে হয়তো এমন একটা কথা বললো যে না, আমার এই আউটপুট হবে না, এখন টেম্পোরারি হবে না, আমাকে ফুল এটা করতে হবে। যদি এটা একটা কনস্ট্যান্ট থাকে, এটা যদি বলে দেয়, ম্যান্ডেটরি করে দেয়, তাহলে তুমি সম্পূর্ণ নতুন করে করবা। অথবা বলতে পারে যে আমার এই সিস্টেমটা আপনি অনলাইন করে দেন। রানিং সিস্টেমটা আছে মনে করো অফলাইন, অফলাইনে হয়তো কাজ চলতেছে, তো উনি বললো যে না, আমার এটা মানি না, এটাকে অনলাইনে করে দেন। এটাকে বলে আমরা কনস্ট্রেইন্ট। সো দ্য টার্ম কনস্ট্রেইন্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট। হ্যাঁ, তোমরা এই কনস্ট্রেইন্ট টার্মটা আরো অনেক শুনবা আমার কাছ থেকে। তো তোমরা এই একটা নতুন টার্ম খাতায় লিখে রাখো, পারলে এই সম্পর্কে আরো স্টাডি করবো। সো এখানে কজ এন্ড এফেক্ট এন্ড সিস্টেম ইমপ্রুভমেন্ট অবজেক্টিভস নিয়ে বেশ কিছু তোমার একটা ডকুমেন্ট তৈরি করা হয়েছে। যেমন একটা প্রবলেম আছে, সেই প্রবলেমের রুট কজ গুলি বের করলাম, বের করে সেই সিস্টেমের অবজেক্টিভ গুলো আমরা ইমপ্রুভমেন্টের জন্য ইমপ্রুভমেন্টে করা যায় কিনা সেগুলো আমরা চিন্তা ভাবনা করলাম, এবং এগুলার কি কি কনস্ট্রেন্ট আছে এগুলো দেখলাম। সো সবকিছু মিলে হয়তো আমি ফাইনালি সিদ্ধান্ত নিব যে এই সিস্টেমটা আসলে এই প্রবলেমটা কিভাবে ডেভেলপ করব। সো এবার আমরা গেলাম রিকোয়ারমেন্ট অ্যানালাইসিসে, আরেকটা পেজে। তখন আলাপ করেছিলাম প্রিলিমিনারি ইনভেস্টিগেশন, তারপরে প্রবলেম অ্যানালাইসিস, তারপরে রিকোয়ারমেন্ট অ্যানালাইসিস। সো এটাও একটা বড় একটা যুদ্ধ, সবচেয়ে কঠিন। আমি অ্যানালাইসিসটা খুব ভালো পারি, বুঝছো। কোথাও গেলে দুমদাম বিভিন্ন কিছু করে টেকনিক্যালি আমি অ্যানালাইসিসটা খুব ভালো পারি, কিন্তু অ্যানালাইসিস করতে আমার খুব অশান্তি লাগে। কারণ ইটস ভেরি মাচ ডিফিকাল্ট টু আন্ডারস্ট্যান্ড দ্য ইউজার রিকোয়ারমেন্ট and it's very difficult to elicit the overall requirement, because যাদের কাছ থেকে আমি রিকোয়ারমেন্টটা নিব তারা কিন্তু আসলে কোয়ালিফাইড না। অনেক সময় এমন এমন লোকের সাথে আমার আলাপ করতে হয়, ও কম্পিউটারে কিছুই জানে না, ও কিছুই বলতে চায় না, বাট সিস্টেমটা চায় বিশাল বড়। বলে আমাকে এরকম মনে করো মাইক্রোসফটের ওরকম একটা সফটওয়্যার বানায় দেয়। তো ওকে যদি নানান প্রশ্ন তো বলে আমি তো এটা কিছু বুঝি না। যদি জিজ্ঞেস করি আপনি ডাটাবেসটাকে মাইগ্রেশন করাতে চান, তো তো আমার দিকে তাকায় থাকবে যদি আইডিয়া না থাকে। ওর কোম্পানিতে কম্পিউটারের লোকও নাই, মনে করো বিশাল বড় একজন মালিক, তখন তাকে আবার কনভিন্স করতে হয়, বুঝাতে হয় যে ডাটা মাইগ্রেশন করলে আপনার এক্সপেন্সিভ এরকম হবে, বা ক্লাউডে আপনার ডাটা স্টোরেজের জন্য আপনার চিন্তা করতে হবে। যদি তাকে বলি আপনার ডাটাটাকে ইন্টিগ্রেট করতে হবে, ইন্টিগ্রিটি আছে, অন্য কোনো সিস্টেমের সাথে কানেক্টেড করতে হবে, যারা নন টেকনিক্যাল তারা কি বুঝবে? বুঝবে না। তো এই জন্য তোমার এই রিকোয়ারমেন্টকে অ্যানালাইসিস করার জন্য এটা একটা সেক্টর। তো সবচেয়ে ভালো কাজ করে বড় বড় সরকারি প্রতিষ্ঠান বা বড় বড় ফ্যাক্টরি ইন্ডাস্ট্রি যদি সফটওয়্যার তৈরি করে, এই রিকোয়ারমেন্টটা তৈরি করার জন্য আলাদা একটা ডকুমেন্ট তৈরি করার জন্য আলাদা একটা ফান্ড তারা রাখে। যেমন আমি জানি রিসেন্টলি বাংলাদেশ ডাক বিভাগ তারা এই রিকোয়ারমেন্ট অ্যানালাইসিস করাইছে, এটাকে বলা হয় সফটওয়্যার রিকোয়ারমেন্ট স্পেসিফিকেশন, SRS। তো সফটওয়্যার রিকোয়ারমেন্ট স্পেসিফিকেশন তৈরি করছে বিদেশ থেকে এক্সপার্ট এনে, ওয়ার্ল্ড ব্যাংকে টাকা দিয়ে। বিশাল মনে করো অনেকগুলি ডকুমেন্ট হলো, 12-14 পাতার ডকুমেন্ট হলো। সেই ডকুমেন্টগুলি রিকোয়ারমেন্টগুলি বের হয়ে আসতো, সেটার উপর ভিত্তি করে মনে করো তোমার বাকিরা কাজ করবে। তাহলে রিকোয়ারমেন্টের অ্যানালাইসিসের ফেজটা খুব ইম্পর্টেন্ট।
সো এটা হলো আমার অ্যাঙ্কর ইনফরমেশন সিস্টেম বিল্ডিং ব্লক। দেখছো এখানে এসেছে আমরা কিছু কথাবার্তা বলি, এটা হলো আমাদের স্টেশন। এখানে এসে আমরা সবকিছু আবার পাই। সো এই স্টেশনে আমার বিশ্বাস যে তোমরা প্রিলিমিনারি ইনভেস্টিগেশনের কথাটা কিছুটা হলে বুঝছো, প্রবলেম অ্যানালাইসিস সম্পর্কে বুঝছো, এবার রিকোয়ারমেন্ট অ্যানালাইসিস। সো রিকোয়ারমেন্ট অ্যানালাইসিসে এসে আবার সে একই গল্প। এখানে তোমাকে শান্তি দিল না, দেখো আবার অনেকগুলি কাজ কথাবার্তা। এখানে কি করতে হবে, এখানে এসে ডিফাইন রিকোয়ারমেন্ট, ওই যে আমি বলছি রিকোয়ারমেন্ট ডিফাইন করতে হবে, এটা অনেক কষ্ট এবং অনেক মানে এক্সপেন্সিভ ডকুমেন্ট এই রিকোয়ারমেন্টটা বের করবে। তারপরে এই রিকোয়ারমেন্টের ভিতরে আবার আমার কোম্পানিতে বসে ফাংশনাল রিকোয়ারমেন্টটা বের করতে হবে, নন ফাংশনাল রিকোয়ারমেন্ট বের করতে হবে। তো ফাংশনাল রিকোয়ারমেন্ট কি এটা আমি তোমাদেরকে বুঝাবো। বুঝতে পারছো কত ভেজাল? একটা সিস্টেম তৈরি করা কিন্তু এত সহজ না। তাহলে এই ফাংশনাল রিকোয়ারমেন্টটাকে আমি আবার অ্যানালাইসিস করব। তারপরে পয়েন্ট আছে ট্রেস এন্ড কমপ্লিট রিকোয়ারমেন্ট। সো ফাংশনাল রিকোয়ারমেন্ট করার পরে এটাকে আমি একটা কমপ্লিট রিকোয়ারমেন্ট করব, তারপরে রিকোয়ারমেন্টের প্রায়োরিটাইজ করব। মনে করো আমার একটা সফটওয়্যারে রিকোয়ারমেন্ট হলো এর ভিতরে 4টা ইউনিট থাকবে, বড় বড় ইউনিট থাকবে, বা মডিউল যদি বলি ধরো 15টা মডিউল থাকবে একটা সফটওয়্যারে। তো প্রত্যেকটা মডিউলের আবার মনে করো প্রায়োরিটি দিতে হবে, কোনটা আগে দিব কোনটা পরে দিব, কোনটা আগে স্টাডি করলে বাকিটা আমরা ওটার সাথে মিলাতে পারবো। সো এখানে কতগুলি কাজ আছে। আবার দেখবা ওই এখানেও এসেও দেখবা যে ওই যে প্রথম যে প্রজেক্টে প্ল্যান করছে সেটা আবার তালমাতাল হয়ে গেছে, হতে পারে লেন্দি হলো, বা এখানে বুঝলাম যে না আমাকে আবার এইভাবে যেতে হবে, আবার প্রজেক্ট প্ল্যানটা আপডেট করবো, বুঝছো? আপডেট করে আবার বসবো, মিটিং করবো। সো এইভাবে রিকোয়ারমেন্ট অ্যানালাইসিসের কাজ যায়। সো এবার ওই যে তোমাদেরকে বলেছিলাম যে ফাংশনাল রিকোয়ারমেন্ট এবং নন ফাংশনাল রিকোয়ারমেন্ট। আচ্ছা, a functional requirement is a description of activities and service a system must provide. So আমার একটা সিস্টেমের কি কি সার্ভিস দিবে এবং কি কি অ্যাক্টিভিটিজ আছে এগুলার ডেসক্রিপশনটাই হলো ফাংশনাল রিকোয়ারমেন্ট। মনে রাখবা ফাংশনাল রিকোয়ারমেন্ট যদি ঠিক মতন তুমি না বুঝো তাহলে তুমি শেয়ারের জায়গায় কেজি, কেজির জায়গায় ফিট, ফিটের জায়গায় মিটার এসে পড়বে। মনে করো একটা হিউম্যান এইচআর সিস্টেম হলো আর্মিদের। সো ওইখানে আর্মি সোলজারদের বয়স, উচ্চতা, পরিমাপ, এগুলি তোমাকে মাপতে হবে ডিজিটাল অটোমেটিক। সে একটা স্ক্যানার দিবে, স্ক্যানার অটোমেটিক তাকে এগুলি বলে দিবে। স্ক্যানার দিয়ে যাবে, সে বলবে তার এত বয়স, এত ওজন, এত। এখন ওজন তুমি প্রকাশ করতে চাচ্ছ কিলোগ্রামে। সো এখন কিলোগ্রামে যদি তুমি কিলোগ্রামে ওজন করতে, তাহলে তুমি কোড করতে গেলে যখন ডাটা টাইপ দিবা তখন তোমাকে ওইভাবে ভেরিয়েবল গুলি সেট করতে হবে। সো তাহলে এইটা তোমার ম্যান্ডেটরি যে তুমি কেজিতে চাচ্ছ, ঠিক আছে? তো তখন তোমাকে এই জিনিসটা ওইভাবে খুবই ইম্পর্টেন্স দিয়ে ডিজাইনে যেতে হবে, কোডিং এ যেতে হবে। সো ফাংশনাল রিকোয়ারমেন্ট মানে মিস করা যায় না। কোন একটা ফাংশনাল রিকোয়ারমেন্ট যদি তোমার ঠিক মতো না হয় তাহলে পুরো সিস্টেমটা কলাপস হতে পারে। বাট একটা নন ফাংশনাল রিকোয়ারমেন্ট অনেক সময় যদি এলোমেলো থাকে সিস্টেমটা রান করতে পারে। বুঝতে পারছো? তাহলে ফাংশনাল রিকোয়ারমেন্টটা হইলো মেইন অ্যাক্টিভিটিজ যেমন এন্ড সার্ভিস, যেটা তোমার আসবে সেটাই আসবে ফাংশনাল রিকোয়ারমেন্ট। আর নন ফাংশনাল রিকোয়ারমেন্ট ইজ এ ডেসক্রিপশন অফ আদার ফিচার্স, ক্যারেক্টারিস্টিক এন্ড কনস্ট্রেন্ট দ্যাট ডিফাইন এ স্যাটিসফ্যাক্টরি সিস্টেম। সো মনে করো আমার দেখবে একটা সিস্টেম তৈরি করলাম, তার ইন্টারফেসটা বেশি সুন্দর হইল না, বাট আমার বাকি সব কাজগুলি চলতেছে। তাহলে ইন্টারফেসটা যে সুন্দর হইল না, এতে কিন্তু আমার কাজের ব্যাঘাত হয় না। ইন্টারফেসটা নন ফাংশনাল এখানে। আবার কিছু কিছু সিস্টেমের জন্য ইন্টারফেস বেশি ইম্পর্টেন্ট। তো এখানে আমি তোমাদেরকে এক্সাম্পল দিলাম, ধরো ইন্টারফেসটা আমার নন ফাংশনাল, ওটা মোটামুটি হলে চলবে, বাট ভিতরে যদি
ব্যাকএন্ডে আমার ডাটাবেজের যদি ডাটা টাইপের ঝামেলা হয়, বিভিন্ন ভেরিয়েবলের ঝামেলা হয়, বিভিন্ন ক্যালকুলেশনের যে ফর্মুলাগুলি দিছি সেগুলো যদি ঝামেলা হয়, তাহলে তো তোমার কিছুই কাজ করবে না। যত আমার ডেকোরেশন করি, যত হাই ফাই করি, ঠিক না? একটা গাড়ি উপর দিয়ে মনে করো চাকচিক্য আছে, বাট ভিতরে মেশিনটা যদি একেবারে খারাপ থাকে, মানে ফাংশনাল যেটা গিয়ার যদি কাজ না করে তো লাভ আছে? সো গিয়ারটা হলে এখানে আমার ফাংশনাল, গাড়ির বাড়িতে একটু নষ্ট হয়ে গেছে কিছু, তাতে আমার সমস্যা নেই। তাহলে আমি আশা করছি যে তোমরা ফাংশনাল এবং নন ফাংশনাল পয়েন্টটা তোমরা কম বেশি বুঝতে পারছো। সো এরপরে আমাদের এই যে এই আমরা অ্যানালাইসিস করব, এই করব, সেই করব, প্রিলিমিনারি ইনভেস্টিগেশন, তারপরে তোমার এই রিকোয়ারমেন্ট অ্যানালাইসিস, এগুলো করতে যে আমাদের কতগুলি লজিক্যাল সিস্টেম মডেল ইউজ করতে হয়। লজিক্যাল সিস্টেম মডেল ইউজ করতে হয়। তাহলে লজিক্যাল সিস্টেম মডেলস কি? লজিক্যাল সিস্টেম মডেলস ডিপিক্ট what a system is or what a system must do, not how the system will be implemented. Because logical models depict the essential requirements of a system. They are sometimes called essential system models. কি ধরনের মডেলস আছে? প্রসেস মডেলস, ফর এক্সাম্পল ডাটা ফ্লো ডায়াগ্রাম, ডাটা মডেলস, ফর এক্সাম্পল এন্টিটি রিলেশনশিপ ডায়াগ্রামস, ইন্টারফেস মডেল, ফর এক্সাম্পল কনটেক্সট ডায়াগ্রাম, object model, for example uniform modeling language diagram, UML language. এখন এই জিনিস দেখে তোমরা ভয় পাচ্ছ যে এত কঠিন, এগুলা কি করে শিখবে, এগুলা কি কিছুই বুঝতেছি না। আসলে এই লজিক্যাল সিস্টেম মডেলটা একটা অ্যাপ্রোচ, একটা ল্যাঙ্গুয়েজ। তোমার যে কোনো গল্পকে তুমি একটা ফিগারে নিয়ে আসলা। তোমাদের মনে আছে তোমরা যখন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ করো তখন তোমাদেরকে আমরা ফ্লো ডায়াগ্রাম শিখাইছি। ফ্লো ডায়াগ্রামে কি, কিভাবে ভেরিয়েবল নিবা, কিভাবে ইনপুট হবে, কোথায় প্রিন্ট হবে, কোথায় আউটপুট হবে, এই যে ফ্লো ডায়াগ্রামটা একটা প্রবলেমের, ঠিক এই ডায়াগ্রামটাই তোমার মনে করো বিশাল বড় একটা সিস্টেম ডেভেলপ করবে। এই সিস্টেমে তুমি কোথায় কোথায় ডাটা যাবে, এগুলো তো আমরা রিকোয়ারমেন্ট থেকে স্টাডি করে 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 বের করছি, কয়টা মডিউল আছে বের করছি। তাহলে আমি করলাম কি, বিভিন্ন পিক্টোগ্রাম ইউজ করে, বিভিন্ন সিম্বল আছে, এগুলোর জন্য আলাদা টুলস আছে, তোমরা পরে জানবা। বিভিন্ন পিক্টোগ্রাম ইউজ করে 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 সুন্দর একটা ছবি বানায় বানাইলাম। ওই ছবি দেখে দেখে তুমি এক্সপ্লেন করতে পারবা, বুঝাতে পারবা, বা যারা ডিজাইনার তারা এই জিনিসগুলি থেকে কাজ করতে পারবে, বা যে ডেভেলপার তারা এখান থেকে কাজ করতে পারে। মনে করো ডাটা মডেলস এর এন্টিটি রিলেশনশিপ ডায়াগ্রাম, তোমরা কি ডাটাবেস পড়াশোনা করছিলে? জি স্যার। ডাটাবেস পড়ছিলে রনি? জি স্যার। তো ডাটাবেজের এন্টিটি, স্যার এই সেমিস্টারে কন্টিনিউ। ডাটাবেস এন্টিটি ইআরডি ডায়াগ্রামের উপরে কোনো আলাপ হয়েছে? জি স্যার, এন্টিটি রিলেশনশিপ নিয়ে স্যার কথা হয়েছে। তাহলে ওইখানে কি বুঝাইছে তোমাদেরকে মনে করে দেখো। বুঝাইছে একটা ডাটাবেজে কয়টা অ্যাট্রিবিউট থাকবে, এই অ্যাট্রিবিউট গুলা কার সাথে কার রিলেশন থাকবে, এবং কোথায় ডাটাবেসটা স্টোর হবে, এই লিংকেজ গুলি দেখাইছে। বিভিন্ন ছোট ছোট কয়েকটা সিম্বল আছে, এগুলি তোমরা শিখবা, এগুলি তোমাদের খুব কাজে লাগবে। 4টা সিম্বল আছে এন্টিটি রিলেশনশিপ ডায়াগ্রামে, এগুলি আমি তোমাদেরকে এখানে স্কিপ করে যাচ্ছি কারণ আমি জানি ডাটাবেজে তোমাদেরকে শিখাবো। সো তোমরা বিশাল বড় একটা সিস্টেমের ডাটাবেজের ইআরডি করবা। প্রসেস মডেলের ডাটা ফ্লো ডায়াগ্রাম, ডিএফডি বলে, এটাকে ডিএফডি বলে। ডিএফডি ডাটা ফ্লো ডায়াগ্রাম, অর্থাৎ কোথা থেকে কোথায় ডাটা যাচ্ছে। সো এই এক্সাম্পল গুলি তোমরা দেখবা, আমি পরে দেখবো। এরকম বিভিন্ন রকমের লজিক্যাল মডেল আছে, সেগুলি তোমাদেরকে কাজ করতে হবে বাস্তবে। তারপরে দেখো এই যে তোমার একটা সিম্পল ইন্টারফেস মডেল, এটা একটা এটা তোমার মনে করো এই যে এখানে বলছে না ইন্টারফেস মডেল, এই যে কনটেক্সট ডায়াগ্রাম। সো এটা হলো সিম্পল, তোমার যে সিস্টেমটা আসবে সেখানে কয়টা তোমার কম্পোনেন্ট আছে। আমি যেমন বলছিলাম না, মনে করো এটা বাংলাদেশ ডাক বিভাগের একটা সফটওয়্যার,
ডাক বিভাগের সফটওয়্যারে দেখলাম 1 2 3 4 5 6 6টা মডিউল আছে, 6টা কম্পোনেন্ট। এই কম্পোনেন্টগুলি বিভিন্ন রিলেশনে তাদের সাথে জড়িত। সো এবং এগুলা এসে আবার একটা সেন্ট্রাল ডাটাবেজে তোমার স্টোর হয়। সো এই ধরনের কন্টেক্ট ডায়াগ্রাম আছে, বিভিন্ন বইতে বিভিন্ন রকম সিম্বল এঁকে কন্টেক্ট ডায়াগ্রাম করতে পারে। তুমি দেখবা বইতে বিভিন্ন রকমের কন্টেক্ট ডায়াগ্রাম আছে, তাহলে এটা একটা ইন্টারফেস মডেল দেখানো হলো। সো এটা হলো এই যে দেখো এই যে রিকোয়ারমেন্টটা তুমি বের করলা, একটা রিকোয়ারমেন্ট টোটাল এটা একটা প্র্যাকটিক্যাল এক্সাম্পল, একটা এই যে সাউন্ড স্টেজ এন্টারটেইনমেন্ট মেম্বার সার্ভিস ইনফরমেশন সিস্টেম। একটা বিশাল বড় একটা আমেরিকার একটা কোম্পানি আছে সাউন্ড স্টেজ এন্টারটেইনমেন্ট, তারা মিউজিক্যাল বিভিন্ন ইভেন্টগুলি তারা সলভ করে, তারা একটা সফটওয়্যার বানাইছে, তাদের যে মেম্বাররা আছে সেইটার একটা রিকোয়ারমেন্ট করতে গেলে তোমাকে এই ফাইনালি তোমাকে এরকম একটা বই তৈরি করতে হয়। এই বইতে দেখো কত কাজ, প্রজেক্ট ডেসক্রিপশন, প্রপোজ সিস্টেম, অবজেক্টিভ এন্ড কনস্ট্রেইন্ট, প্রপোজ সিস্টেম, ডাটা মডেল এন্ড ডিটেইল ডাটা রিকোয়ারমেন্ট, process models and detailed process requirement, network model and the detailed network requirement, discovery prototype screens and reports, proposed design phase and plan and schedule. দেখছো কত গল্প, এগুলো হলো খুব ইম্পর্টেন্ট। এটার পরে যে তুমি কোড করবা, কোড হলো পরে, কোডের চিন্তা পরে। সো এখানে একটা এক্সাম্পল দেওয়া গেল রিকোয়ারমেন্ট স্টেটমেন্ট কিভাবে কাজ করে। তারপরে আমরা আসতেছি নেক্সট হলো ডিসিশন অ্যানালাইসিস। সো ডিসিশন কিভাবে নিব, যে এক্স্যাক্টলি ফাইনাল ডিসিশনটা দেন, আমি কোন প্রবলেমটা নিব, কি রিকোয়ারমেন্টটা নিব, তারপরে কোন টুলস দিব, কোন টেকনিক দিব, কোন লোকটাকে নিব আমার এই কাজটা করার জন্য। এগুলি কিন্তু অনেকগুলি অ্যাক্টিভিটিস আছে, সেগুলো নেওয়ার জন্য তোমাকে আবার কাজ করতে হয়। সেখানে আমরা দেখতেছি যে তোমার আবার অনেকগুলি কথা আছে, আইডেন্টিফাই ক্যান্ডিডেট সলিউশন, তারপরে অ্যানালাইজ ক্যান্ডিডেট সলিউশন, কম্পেয়ার ক্যান্ডিডেট সলিউশন, আপডেট দ্য প্রজেক্ট প্ল্যান, তারপরে রেকমেন্ড এ সিস্টেম সলিউশন। সো এখানে একটা পয়েন্ট আইডেন্টিফাই ক্যান্ডিডেট সলিউশন মানেটা কি, তুমি একটা প্রবলেম অ্যানালাইসিস করলা, করে এই রিলেটেড সলিউশন দুনিয়াতে আছে কিনা এটা তোমাকে আইডেন্টিফাই করতে হবে। মনে করো এই সলিউশনটা আমি একটা ইআরপি সিস্টেম তৈরি করতেছি। সো ইআরপি সিস্টেম তৈরি করলে আমি তখন এই ডিসিশন নিব যে হ্যাঁ ভেরি গুড এটা করা যাবে, তাহলে আমি এবার এসে বসতাম যে এর ক্যান্ডিডেট রিলেটেড কোনো সফটওয়্যার দুনিয়াতে আছে কিনা বা কোনো কমন প্ল্যাটফর্ম আছে কিনা যেটার মাধ্যমে আমি কাস্টমাইজ করে ফেলবো। সো এটাকে আইডেন্টিফাই ক্যান্ডিডেট সলিউশন। বুঝতে পারছো? যেমন তুমি একটা গাড়ি কিনতে যাবা, মনে করো নতুন একটা গাড়ি কিনতে যাবা, তো গাড়ি কিনতে গেলে তুমি আগে এই গাড়িটা আশেপাশে আছে কিনা, অন্য কেউ চালায় কিনা, এই জিনিসগুলো একটু দেখতে হবে। একটু খোঁজ খবর নিলে তোমার ডিসিশন নিতে সুবিধা হবে যে হ্যাঁ এইভাবেই গাড়িটা কিনলে সুবিধা আছে। তো সফটওয়্যারের ক্ষেত্রে এরকম, সিস্টেমের ক্ষেত্রে এরকম, ক্যান্ডিডেট সিস্টেম থাকলে সেটাকে অনেক সময় কাস্টমাইজ করে করা যায়। সো এখানে তোমার অনেকগুলি অ্যাক্টিভিটিস আছে এবং ফাইনালি তুমি হয়তো একটা ডিসিশন নিলা যে হ্যাঁ আমি এইভাবে কাজটা করব, এই ডিসিশন নিলাম। সো তার আগে এগুলি করার আগে সাধারণত সিস্টেম অ্যানালাইসিসের আগে তোমার ফিজিবিলিটি অ্যানালাইসিস করতে হবে। কিছু কথাবার্তা আছে, এই ফিজিবিলিটি অ্যানালাইসিসটা তোমরা খুব পপুলার, তোমরা অনেক শুনবা গল্প। তোমাদেরকে ভাইভাতে জিজ্ঞাসা করবে হোয়াট ইজ ফিজিবিলিটি অ্যানালাইসিস, কিছু কিছু কোশ্চেন আছে আমি জানি জিজ্ঞাসা করবো, তাই তোমরা কনফিউশন থাকবে না, তোমরা পট করে যাতে বলতে পারো ফিজিবিলিটি অ্যানালাইসিসটা কি। ফিজিবিলিটি অ্যানালাইসিস হলো সম্ভাব্যতা যাচাই করা, অর্থাৎ যে কোনো একটা সিস্টেম তৈরি করতে হলে শুরুতে আমি তাকে নিয়ে স্টাডি করব, স্টাডি করে তার ভিতরে যদি সম্ভাব্য থাকি তখন আমি সামনের দিকে আগাবো। যদি ফিজিবিলিটি আমার ঠিক থাকে তখন আমি একটা মিটিং করে বলবো হ্যাঁ এবার আপনার সিস্টেম আমরা করতে রাজি আছি। তারপর আমাদের আন্ডারস্ট্যান্ডিং হলে তখন আমরা ওই আবার অ্যানালাইসিস করব, অ্যানালাইসিসে যা প্রবলেম অ্যানালাইসিস করব, প্রিলিমিনারি ইনভেস্টিগেশন করব, রিকোয়ারমেন্ট অ্যানালাইসিস করব,
ডিসিশন অ্যানালাইসিস করব, বুঝতে পারছো ব্যাপারটা? তাহলে ফিজিবিলিটি অ্যানালাইসিসটা খুব একটা ইম্পর্টেন্ট। তোমরা তোমাদের খাতায় লিখে ফেলো ফিজিবিলিটি অ্যানালাইসিস। সেখানে 4টা ভাগ আছে ফিজিবিলিটি অ্যানালাইসিস। একটা হলো টেকনিক্যাল ফিজিবিলিটি, অপারেশনাল ফিজিবিলিটি, ইকোনমিক ফিজিবিলিটি এবং শিডিউল ফিজিবিলিটি। সো এই পয়েন্টগুলি তোমরা নিজেরা পড়ো, পরবর্তীতে আমি এগুলো নিয়ে আবার একটা লেকচার দিব। এটা জাস্ট একটা টাচ দেওয়ার জন্য। সো এখানে একটা ডকুমেন্ট দেখো, এই যে খুব সুন্দর করে ফিজিবিলিটি স্টাডি একটা ডকুমেন্ট তৈরি করছে। মোটামুটি এই হলো এই সেশন শেষ করলাম। আমি মনে হয় আর আজকে কন্টিনিউ করতে পারবো না, আমার আবার জরুরি এক জায়গায় যেতে হবে। 4 মিনিট সময় আছে, তোমাদের যদি কোনো কোশ্চেন থাকে তোমরা আমাকে হ্যান্ড রেজ করো, আলাপ করো। স্যার বলো। আমাদের একটা অ্যাসাইনমেন্ট দিলে স্যার ভালো হতো, সবাই তো দিয়ে ফেলছে স্যার, আপনি একটু। অ্যাসাইনমেন্ট দিব? জি স্যার। জি স্যার। আচ্ছা, অ্যাসাইনমেন্টের ব্যাপারে অ্যাসাইনমেন্ট দেওয়াটা তো একটা প্রবলেম নাকি? জি স্যার, অ্যাসাইনমেন্ট ওই যে গুগল ফর্মে নিয়ে নিচ্ছে স্যার। আচ্ছা, এখন অ্যাসাইনমেন্ট দেওয়াটা কিন্তু একটা প্রবলেম, একটা সমস্যা পড়লাম না আমরা এখন। আমি তোমাদের এতগুলি স্টুডেন্টকে অ্যাসাইনমেন্ট দিতে হবে, একটা প্রবলেম। সেই প্রবলেমটাকে এখন আমরা অ্যানালাইসিস করি, অ্যানালাইসিস করে আমরা চিন্তা ভাবনা করি। তো আমি যদি বলি, তোমরা নিজেরাই এই পর্যন্ত যতটুকু তোমাদের এই সাবজেক্ট সম্পর্কে জ্ঞান আসছে, এটার উপরে একটু চিন্তা ভাবনা করে তোমরা নিজেরা এক একজন একটা অ্যাসাইনমেন্ট প্রপোজ করো আমাকে, যে স্যার আমি এটা কাজ করতে চাই, আমি এটা কাজ করতে চাই, এটা কাজ করতে চাই। আরো একটা যদি পড়ে একটু ইন্টারনেটে স্টাডি করে স্যার অনেক ভালো হয়। একটা সেশন আমরা গল্প করো, দেখে জি স্যার, এটা ভালো হয়। আমি বুঝছো, আমি চাচ্ছি তোমাদের ভিতর থেকে কিছু এক্সট্রা খুব কিছু গ্যাঞ্জাম করে ফেললাম, বুঝছো? তো আমি জি স্যার। প্রবলেম দিস ইজ, মনে করো একটা একটা বিশাল বড় সিস্টেম। এখন আমরা এই সিস্টেমের কম্পোনেন্ট কে? অ্যাসাইনমেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম। অ্যাসাইনমেন্ট ম্যানেজমেন্ট সিস্টেমের আমি হলাম স্টেক হোল্ডার, মালিক। আমি সিস্টেম অ্যানালিস্ট, তোমরা এক একজনের ইউজার, ঠিক আছে? সো এখানে আমরা আর আমাদের মেটেরিয়ালস গুলি কি আরেকটা কম্পোনেন্ট নাকি, যে কয়টা মেটেরিয়ালস দিলাম। তো এগুলোর ভিতর থেকে অ্যানালাইসিস করে তোমরা বের করো। আমি কিন্তু ফাঁকে মাঝে মাঝে বলছি এটা একটা কাজ করতে পারো, এটা একটা কাজ করতে পারো। তাহলে আমি তোমাদেরকে স্বাধীনতা দিলাম, তোমরা নেক্সট ক্লাসে দেখি আমাকে কেউ প্রপোজ করতে পারে। আমার কাছে লিস্ট আছে, আমি বলতে পারি এটার উপর করো। তো আমি কমন দিতে চাচ্ছি না, আমি চাচ্ছি যে তোমরা নিজেদের থেকে স্টাডি করে সবাই আমাকে একটা লিস্ট বানাও, মানে বানায় তোমরা আগামী ক্লাসে রনির কাছে সবাই গ্রুপে সবার নামটা দিয়ে দাও, অ্যাসাইনমেন্টের টপিকটা দিয়ে দাও, যে আমি এটার উপর করতে চাই, আমি এটা কেন করতে চাও এই সম্পর্কে 2-4 লাইন লিখবা, লিখে রনির কাছে দিবা। রনি করবে কি, যে কয়জন স্টুডেন্ট আছে প্রত্যেকের নামের পাশে একটা টেবিল আকারে অ্যাসাইনমেন্টের নামগুলি আমাকে বলবে, ঠিক আছে? বললে আমি ওই লিস্টটা রনিকে স্ক্রিন শেয়ার দিব, রনি আমাকে স্ক্রিন শেয়ারে দেখাবে স্যার। তারপর এখান থেকে আমি জাস্টিফিকেশন চাবো, কেন তুমি এটা চয়েস করছো, কেন এটা করতে চাও। সেখানে আমরা আধা ঘন্টা আলাপ আলোচনা করে আমি ফাইনাল ফিক্স আপ করে দিব অথবা চেঞ্জ করে দিব। স্যার স্যার এটা কি নেক্সট ক্লাসে স্যার কি করবে? হ্যাঁ, নেক্সট ক্লাসে। জি স্যার। জি স্যার। জি স্যার। ঠিক আছে। আমার একটা প্রশ্ন ছিল, কোনো টেনশনে পড়ে গেছো? টেনশনে পড়ে গেছো না তো? হ্যাঁ স্যার, কোনো টেনশনে পড়ি নাই স্যার। স্যার এই অ্যাসাইনমেন্ট সম্পর্কে একটা প্রশ্ন ছিল স্যার। আসাদ ভাই আসছেন? হ্যাঁ, নেমে যান, আমি বের হচ্ছে। স্যার এটা কি অ্যাসাইনমেন্টটা কি প্রজেক্টের মতো দিব নাকি কোনো প্রশ্ন, মানে থিওরিটিক্যাল প্রশ্ন, নাকি একটা প্রজেক্ট? আমি কিছুই বলবো না, তোমরা নিজেরা অ্যাসাইনমেন্ট সম্পর্কে, অ্যাসাইনমেন্ট কি, হাউ টু রাইট অ্যাসাইনমেন্ট। আমি কল্পনা করতেছি তোমাকে আমার কোম্পানিতে চাকরি দিছি, এটা না করলে তোমার শেষ, চাকরি শেষ। অ্যাসাইনমেন্ট তুমি লেখো তোমার। আচ্ছা স্যার, ঠিক আছে। এটা তো তুমি জানবে, আমি বলবো কেমন, এটা তুমি দেখবা ওই যে ইন্টারনেটে পড়াশোনা করলে
হাউ টু রাইট ইনফরমেশন সিস্টেম রিলেটেড অ্যাসাইনমেন্ট। তাহলে এভাবে সার্চ করো না, কত কোম্পানির অ্যাসাইনমেন্ট পেয়ে যাবা। এই যে স্টাডি করলে বুঝলে মজা পাইলে ওটা নিয়ে বাজারে আসবা। ওই আন্দাজে দিবা না, আর কেউ থেকে কপি করে দিবা না, কেউ বলবো না দোস্ত তুই আমারটা একটু লিখে দিস, স্যারে তো দেখবে না। স্যার কিন্তু জায়গা মতন আমি আমার প্রশ্ন করে ফেলাম। কেউ যে ফাঁকিবাজি দিচ্ছে আমার এখান থেকে, আমার কিন্তু এই টেকনিক আছে বুঝছো, আমি ফাঁকিবাজি দিলে ধরে ফেলবো, ধরে ফেলবো। আর যে স্টাডি করছে কাজ করছে সে পারবে। এটা সেলফ টাস্ক দিয়ে আমার কাজ কি এজ এ তোমার টিম লিডার হিসেবে আমার কাজ হচ্ছে এগুলাকে আমি ওকে করে দিব, আমার কাছে মেইল করবে, আমি সিগনেচার দিয়ে পাঠিয়ে দিব, দ্যাট ইজ দ্য এভিডেন্স যে এটা আমি দিছি। তোমরা কেউ বলতে পারবো না যে আমাদের কাজ সারা দিছে, কারণ এটা তো আমি পরে ডিসিশন অ্যানালাইসিস করে ডিসিশনটা দিব। বুঝতে পারছো রনি? তুমি ঠিক টাইমে অ্যাসাইনমেন্টের কথাটা বলছো, একদম এই সময় অ্যাকচুয়ালি অ্যাসাইনমেন্টের একটা মৌসুম আসে বুঝছো। তো তোমরা এখন কি মোটামুটি যে কোনো সিস্টেম অ্যানালাইসিস করতে পারবে না? জি স্যার। সবাই পারবা ইনশাআল্লাহ স্যার। সবাইকে খালি বেতন দিলেই স্যার পারবে, ইনশাআল্লাহ। কিছু না, সিম্পল 4টা পয়েন্ট, এর ভিতরে অনেক কথা আছে, স্টাডি করলে পেয়ে যাবে। তাহলে তোমরা জি স্যার। আর কেউ কোনো কোশ্চেন করবা? নাই? তাহলে অনেক অনেক ধন্যবাদ। আমাদের আসলে পরে এক সময় আমি যখন সময় পাবো, আমি মনে করে 1 ঘন্টা লেকচার নিব, 1 ঘন্টা গল্প করবো, গল্পের ভিতরে অনেক নলেজ শেয়ার করবো। তো আপাতত আমি আজকে রাখি। হ্যাঁ, আমার খুবই আসসালামু আলাইকুম স্যার। জি স্যার। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। এই তোমরা এইভাবে হইলে বুঝছো, আমার মনে হয় স্যার। এই সপ্তাহে ক্লাস, এই টাইমটা আমার মোটামুটি একটু ফ্রি, দিনের বেলা একদম ট্রিমেন্ডাস ব্যস্ত থাকি বুঝছো। নেক্সট ইনশাআল্লাহ দেখা হবে। হ্যাঁ জি স্যার। রনির ইনশাআল্লাহ স্যার। সাথে আলাপ করে, ইনশাআল্লাহ স্যার। রনির সাথে আলাপ করে এর ভিতরে একটা আমরা ছবি দিব। হ্যাঁ, কাজ করবো। জি স্যার। ওকে, হ্যাঁ। আসসালামু আলাইকুম স্যার।